আমরা রয়েছি সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অনিশ মজুমদার, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ফিজিওফিটের ফাউন্ডার। আমরা তার সঙ্গে প্রশ্ন আলোচনায় রয়েছি, উত্তর শুনছি তার কাছ থেকে, এবং আমাদের জীবনের যে সমস্যাগুলো প্রত্যেক দিনের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কারণগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসবো, সমস্যাগুলোর সমাধান কিভাবে করব, সেই উত্তর আমরা শুনছি এবং উনি আমাদের খুব ভালো করে গাইড করে দিচ্ছেন। আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কিছুই উপকার আমরা পাবো এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে পারবো। আমরা আবারও চলে যাব ডাক্তারবাবুর সঙ্গে কথোপকথনে। আমরা অনেক উত্তর জানলাম, অনেক সমস্যার কথা তিনি বলেই দিয়েছে। আরো কিছু প্রশ্নতে ফিরবো স্যারের কাছে। স্যার, ওজন কমানোর ক্ষেত্রে কি খাওয়া দাওয়াটাই শুধু গুরুত্বপূর্ণ? মানে খাওয়া কন্ট্রোল করে কি শুধু আমরা ওয়েট লস করতে পারি? হ্যাঁ, খাওয়া কন্ট্রোল করে ওয়েট লস করা যায়, বাট আপ টু আ সার্টেন এক্সটেন্ট। আর যদি এটা ডিপেন্ড করে যে কারোর শারীরিক প্রবলেম আছে কিনা। হ্যাঁ, সাপোজ ধরুন একজনের কোমরে হাঁটুতে একটা প্রবলেম আছে, তাকে দিয়ে বিরাট কিছু এক্সারসাইজ, দেখুন এক্সারসাইজটা এমন করতে হবে যেটা ক্যালোরি বার্নিং। আপনি যদি ওয়েট কমাতে চান, আপনার ওই বসে বসে এক্সারসাইজ করে কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে এমন এক্সারসাইজ করতে হবে যেটা আপনার ওভারঅল ক্যালোরি বার্ন করছে। তার মানে অবভিয়াসলি একটু স্ট্রেসফুল এক্সারসাইজ করতে হবে, তো সেটা একজনের পক্ষে হচ্ছে না, তার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তো এই মানুষটাকে কিন্তু জাস্ট ডায়েটারি মডিফিকেশন করে কিন্তু 5-6 কিলোস মতো আমরা, হ্যাঁ, ও তার থাইরয়েড সুগার ফুগার ঠিক থাকতে হবে। তো এটা পসিবল, কিন্তু ডায়েটের মাধ্যমে যে অনেক মানে পুরোটাই যে কমাতে পারবো, এই কতটা কমাতে পারবো এটা আবার ডিপেন্ড করে বিএমআই ক্যালকুলেশন করে। তো আমি ধরে নিলাম যে একটা মানুষের বিএমআই ক্যালকুলেট করে দেখা গেল যে তাকে 20 কেজি কমাতে হবে। তো ডায়েটে 20 কেজি কমবে না, ডায়েটে আমরা 5 to 6 কেজি আমরা কমাতে পারি। তারপর তাকে কিন্তু একটু ডায়েটের সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, যাতে আরো বেশি ক্যালোরি বার্ন হয়। যত বেশি ক্যালোরি বার্ন হবে তত আমার ওয়েটটা প্রোগ্রেসিভলি কমতে থাকে। স্যার বলছি, ছেলেদের ওজন কমানোর জন্য পদ্ধতি বা ছেলেদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, মেয়েদেরও কি সেই একই ধরনের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, নাকি কিছু তফাৎ থাকবে ছেলে এবং মেয়েদের মধ্যে? পুরুষ এবং মহিলা এদের অ্যানাটমির ব্যাপারে বলি, তাহলে মাসকুলোস্কেলেটাল অ্যানাটমিটা অলমোস্ট একই, ভেতরে ভিসেরাল অ্যানাটমি বা রিপ্রোডাক্টিভ অ্যানাটমি একটু আলাদা আছে। তো আমি যদি এক্সারসাইজের কথা বলি, তাহলে ছেলেরাও যে এক্সারসাইজ করবে, মেয়েরাও সেই এক্সারসাইজ করতেই পারে, এতে কোনো সমস্যা কিছু নেই। কারণ আমাদেরও যা হাড় বা মাসেল আছে, একটা মেয়েরও তাই সেম হাড় বা মাসেল আছে। বাট এইবার দেখে নিতে হবে যে সেই মহিলার কোনো রকম অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা আছে কিনা, যে সে কি প্রেগন্যান্সির কোন ট্রাইমেস্টারে আছে, বা সে কি সবে ডেলিভারি করেছে কি করেনি। এই ক্ষেত্রে তখন একটু মডিফিকেশনস থাকবে, আদারওয়াইজ সেরকম কিছু ভাববার বিষয় নেই। স্যার, যখন মেয়েদের যে পিরিয়ডের হ্যাঁ, এই পিরিয়ডের ব্যাপারটা বলি। পিরিয়ডের ব্যাপারটা হয় যে এক একজনের এক এক রকম ভাবে এটা হয়। কারোর খুব অনেক দিন ধরে হয়, হয়তো ফ্লো অনেক বেশি থাকে, আবার কারোর 2 দিন মধ্যেই কমপ্লিট হয়ে গেল, সেরকম কিছু ফ্লো থাকে না। অনেকের প্রচন্ড ক্র্যাম্পস হয়, অনেকের আবার সেরকম ভাবে ক্র্যাম্পস হয় না। তো এই ক্র্যাম্প যদি হয় এবং ফ্লো যদি খুব বেশি হয়, তাহলে সেই দিনগুলো আমরা স্ট্রেসফুল এক্সারসাইজের থেকে একটু সরে থাকাই ভালো। বাট আগেন এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে। কারোর ক্ষেত্রে যদি মনে হয় যে না, আমার ওরকম ক্র্যাম্প নেই, আমার সেরকম অসুবিধা নেই, তাহলে সে করতে পারবে, হয়তো একটু টোন ডাউন করে নেবে, একটু হালকা করে নেবে। এই হচ্ছে ব্যাপার। বাট এক্সারসাইজ এবং স্ট্রেচেস এইগুলো করলে কিন্তু ক্র্যাম্প থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। কিছু কিছু স্ট্রেচেস আছে, কিছু কিছু পস্টার্স আছে, যেগুলো যদি মেয়েরা প্র্যাকটিস করে তাহলে কিন্তু এই পেলভিক ক্র্যাম্প যে ব্যাপারটা, সেটা অনেকটা কন্ট্রোলে থাকবে। স্যার, জিম আর যোগা এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে? মানে দুটোই ভালো। এবার দুটোর পারপাস আলাদা বোঝাই। এটা নিয়ে না, এটা যোগা যে ডাক্তারদের ক্ষেত্রে বলছি, যে বা নর্মাল লোকেদেরও, জিম কথাটা শুনলি না জিম না, আপনি যোগা করুন,
স্যার একটা টেন্ডেন্সি থাকে অনেকের মধ্যে যে জিম যদি আমরা হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে আমরা মোটা হয়ে যেতে পারবো, অনেকের এই প্রশ্নটা আসে মনে, এটা কি সত্যি? না না, এটা একটা মিসকনসেপশন। এটা আমি বলি যে জিম আপনি যখন করছেন, হ্যাঁ, প্রথমত তো আমাদের বুঝতে হবে যে কার বডি টাইপ কিরকম। তো ইউজুয়ালি 3 রকম বডি টাইপ হয়। একরকম হয় খুব রোগা, যাদেরকে আমরা একটোমর্ফস বলি। আচ্ছা, একরকম হয় যে খুব মানে মোটা, ছোট থেকেই তার বডি স্ট্রাকচারটাই একটু মোটা হচ্ছে, সে তো খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করছে, তাদেরকে আমরা বলি এন্ডোমর্ফস। আর মাঝামাঝি একটা হয়, সেটা ব্যালেন্স অফ বোথ, সে খুব মোটাও নয় আবার খুব রোগাও নয়, এদেরকে বলা হয় মেজোমর্ফ। এবার আপনার বডি টাইপ কি? তো অনেকে দেখবেন যে জিম ছেড়ে দেওয়ার পর মোটা হচ্ছে, আবার অনেকে দেখবেন জিম ছেড়ে দেওয়ার পর রোগা হচ্ছে। তো বডি টাইপের উপর ডিপেন্ড করে। আপনি যদি জন্মগতভাবে এন্ডোমর্ফ হন, মানে আপনার ওয়েট গেইন করার একটা টেন্ডেন্সি আছে, তাহলে আপনি জিম ছেড়ে দিলে কিন্তু মোটা হবে। তার কারণ হচ্ছে আপনি যখন জিম করছিলেন তখন আপনার একটা ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছিল, আপনার খাওয়াটার সাথে আপনার ক্যালোরি এক্সপেন্ডিচারের একটা ব্যালেন্স হচ্ছিল। কিন্তু আপনি যখন জিম ছেড়ে দিলেন, আপনি ক্যালোরি এক্সপেন্ডিচারটা বন্ধ হয়ে গেল, খাওয়াটা তো কিন্তু বন্ধ হলো না। তাহলে আপনি আবারও সেই যে এক্সেস ক্যালোরি আপনি বডিতে জমাচ্ছেন, তাতে আপনি আবার মোটা হচ্ছেন। তো এইটার জন্য লোকেরা ভাবে যে জিম ছেড়ে দিলে মোটা হচ্ছে। জিম আপনি ছাড়ুন, কিন্তু আপনাকে কিন্তু ক্যালোরির হিসেবটা তখন আবার নতুন করে ভাবতে হবে। সেইটা কিন্তু মানুষ করে না। জিম করলে যেটা হয় যে ওভারঅল খিদে বেশি পায়, খাবার বেশি খায়, হ্যাঁ, কেন কি পরিশ্রমও বেশি হয়। তো জিমটা বন্ধ হয়ে গেল, পরিশ্রমটা বন্ধ হয়ে গেল, খাবারটা বন্ধ হলো না, খাবারটা কিন্তু ওরকমই যাচ্ছে। মানে জিম ছেড়ে দিলে তখন কিন্তু ডায়েটটাও চেঞ্জ হতে হবে, তো তা না হলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতাটা স্বাভাবিক বডি টাইপের উপর। বাট হ্যাঁ, আর যোগা নিয়ে যেটা আপনি বলছিলেন, যোগার ব্যাপারটা বলি যে দেখুন, যোগা ভালো না জিম ভালো, এটার প্রশ্নটা আসাই উচিত না যদি কেউ একজন অ্যাওয়্যার থাকে, এডুকেটেড থাকে। ম্যাক্সিমাম মানুষ ভাবে যে যোগা ভালো, জিমটা ভালো না, জিমে গেলে ইনজুরি হয়ে যাবে। এটা কিছুটা তাদের দোষও নয়, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জিমেই নলেজেবল লোকজন থাকে না। তাদের কোনো, দেখুন, ভালো চেহারা হয়ে গেলেই যে আপনি খুব জ্ঞানী হয়ে গেলেন বা আপনি খুব মানে নলেজ হয়ে গেল, সেটা নয়। আপনাকে পড়াশোনা করতে হবে। তো অ্যানাটমি, ফিজিওলজির ওপর পড়াশোনা করতে হবে, নানা রকম বায়োমেকানিক্স, প্যাথোমেকানিক্স এর ওপর পড়াশোনা করতে হবে, বায়োকেমিস্ট্রির ওপর পড়াশোনা করতে হবে। তো তবে কি, তো যেটা ম্যাক্সিমাম জিমেই থাকে না। তো আই আন্ডারস্ট্যান্ড যে লোকের ভয়টা কেন। বাট প্রকৃতপক্ষে আমি যদি বলি, যোগা হচ্ছে আপনার ওভারঅল মানে পশ্চার, মাসল লেন্থ, ফ্লেক্সিবিলিটি, ব্রিদিং, এইগুলোর ওপর ফোকাস করে। জিমেও এগুলো পসিবল, কিন্তু অন্যরকম পদ্ধতিতে করানো হয়। প্লাস জিমে কি হয়, স্ট্রেংথ ট্রেনিং একটা বড় পার্ট, যেটা কিন্তু যোগাতেও আছে। কিন্তু নর্মালি মানে আপনাকে যোগা থেকে স্ট্রেংথ ট্রেনিং করতে গেলে যে অ্যাডভান্স লেভেলে যেতে হবে, সেটা কিন্তু নর্মাল মানুষ সেই লেভেলে যোগা করে না, যার জন্য কিন্তু তাদের স্ট্রেংথেনিংটা হয় না। তো যোগার আপনি যদি বলেন যে আমি বডি ফ্লেক্সিবিলিটি, ব্রিদিং এক্সারসাইজ, ওভারঅল বডি ফ্লো, এগুলোর ওপর আমি কাজ করব, তাহলে যোগা ইজ ইয়োর চয়েস। কিন্তু যদি বলা হয় যে স্ট্রেংথ ট্রেনিং, রেজিস্ট্যান্ট ট্রেনিং, যেটা আপনার মাসেল অ্যান্ড বোনকে আপনাকে স্ট্রং রাখবে, সেটা যোগাতে করতে গেলে কিন্তু আপনাকে অনেক অ্যাডভান্স লেভেলে যোগাটায় যেতে হবে। অনেক পজিশন আছে যেগুলো বডি ওয়েটকে ইউজ করে। তো সেই বডি ওয়েটকে ইউজ করার মতো ক্ষমতা অবধি যেতে হবে, তবেই কিন্তু ওই বেনিফিটটা আপনি যোগা থেকে পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো সব ডিসিপ্লিনে কিন্তু সব রকম করা যায়। জিমেও আপনি সব রকম পারপাস ফুলফিল করতে পারেন, আপনি যোগাতেও সব রকম পারপাস ফুলফিল করতে পারেন, কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন লেভেলে করছেন, মানে গাইডেন্সটা সঠিক হওয়া। হ্যাঁ, প্লাস আপনার ক্ষমতা কতটা, আপনার এক্সপার্টিসটা কত। স্যার, বেশি ঘুমোলে কি ফ্যাট বাড়ার সম্ভাবনা রয়েছে? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা বলি, ঘুম অ্যাকচুয়ালি কিন্তু ভালো। মানে একটা মানুষের মিনিমাম 6 to 7 আওয়ার্স ঘুমানো দরকার, তাহলে তার ওভারঅল ফিজিওলজি, ব্রেন এগুলো রিকভারি করে। আমরা একটা ফোনকে চার্জ দিই, কিন্তু আমাদের কাছে কিন্তু চার্জিং সিস্টেম মানে কিন্তু ঘুম। তা এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমি কতটা পরিশ্রম করছি আর আমার রিকভারি কতটা হচ্ছে। সাপোজ
আমার পরিশ্রম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমন কিছুই নেই, আমি বসে বসে থাকি, কিন্তু আমি দিনের একটা ওয়েল চাঙ্ক অফ দ্য টাইম আমি খালি ঘুমোচ্ছি, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট গেইন হওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি খুব খাটছেন, এনাফ অ্যাম্পল শারীরিক পরিশ্রম আপনার হচ্ছে, কিন্তু আপনি ঘুমাচ্ছেন খুব কম, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিওলজি খারাপ হবে। তো এই জন্য ঘুমটা বুঝতে হবে যে কার কতটা পরিশ্রম হয়, সেই অনুযায়ী সেই মানুষকে ঘুমোতে হবে। এইবারে মুশকিলটা আছে যে আমরা ভাবি যে দুপুরবেলা ঘুমোলে মোটা হয়, এইটা একটা ভুল মিসকনসেপশন। দুপুরবেলা ঘুমানোর জন্য কেউ মোটা হবে না। এই যে আপনি 6 থেকে 7 ঘন্টা আপনি ঘুমোবেন, এইটাকে আপনি যদি 1-2 ঘন্টা দুপুরে আপনি ব্রেক করে নেন আর রাতে আপনি যদি 5 ঘন্টা ঘুমান, তাহলে আপনার কিউমুলেটিভ কিন্তু 7 ঘন্টা ঘুম হলো। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রবলেম নেই। যাদের ধরুন লেট নাইট হচ্ছে, তারা হয়তো আপনি একটানা 7 ঘন্টা ঘুমানোর টাইম আপনি পাচ্ছেন না, তারা ওই টাইমটা দুপুরে করে দিতে পারে। আপনি অফিসেও দেখবেন, অফিসেও এই কালচারটা আছে, পাওয়ার ন্যাপ কালচার আছে। যেমন খুব স্ট্রেস বা কিছু যাচ্ছে, তাদের এমপ্লয়ীদেরকে এনকারেজ করা হয় যে, এবং বড় বড় কর্পোরেট অফিসে কিন্তু লাউঞ্জ এরিয়া থাকে, তাদের রেস্টিং এরিয়া থাকে, ওখানে ওদের বিছানাপত্র একদম সব সেট আপ করে থাকে, তারা এনকারেজ টু গো অ্যান্ড গেট আ পাওয়ার ন্যাপ। এই পাওয়ার ন্যাপ নিলে কি হয়, আপনার ব্রেন ফ্রেশ হয়ে যায়, আপনি আরো ফোকাস করতে পারেন। হ্যাঁ, তো ওভারঅল ফিজিওলজিটা কিন্তু কর্টিসল যেটা বলছিলাম, কর্টিসল ড্রপ করবে। আপনি যদি খুব পিসফুল আপনি ঘুমান, আপনার কর্টিসল ড্রপ করবে। তো ঘুমের অনেক গুড বেনিফিটস আছে। এটা আমরা ভুল ভাবি যে ঘুমানো মানে আমার মোটা হয়ে যাবে। স্যার বলছি, সুস্থ থাকতে গেলে কি শুধুই হাঁটার দরকার, নাকি হাঁটা এক্সারসাইজ দুটো ইম্পর্টেন্ট? হাঁটাটা দেখুন, একটা মানুষ যদি কিচ্ছু করতে পারছে না, তাহলে সে হাঁটুক। তার কাছে একদমই সময় নেই বা তার কাছে আর কিছু করার মতো তার কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে কিছু না করার থেকে অ্যাটলিস্ট হাঁটুক। কিন্তু হাঁটাটা কি এনাফ? না, হাঁটাটা এনাফ নয়। তার কারণ বলি যে আপনি যে হাঁটছেন না, এতে আপনার শ্বাস প্রশ্বাসের বা আগেন কার্ডিওভাস্কুলার হার্ট অ্যান্ড লাংসের একটা এক্সারসাইজ হচ্ছে, কিন্তু আপনার মাসকুলার এক্সারসাইজ সেরকম ভাবে কিছু হচ্ছে না। তো এই হাঁটাটা ডিপেন্ড করবে যে আপনি কার ক্ষেত্রে বলছেন। যে আপনি যদি আজকে বলেন যে ডিজেনারেশন কারোর হচ্ছে, কারোর স্পন্ডাইলোসিসের প্রবলেম আছে, অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম আছে, তার ক্ষেত্রে কিন্তু শুধু হেঁটে হবে না। তার ক্ষেত্রে যদি শুধু হাঁটে তাহলে জয়েন্ট আরো ডিজেনারেট করবে, সমস্যা বাড়বে। তো সেক্ষেত্রে মাসেলকে ট্রেনিং করতে হবে। দেখুন, হাড় নিয়ে আমরা কিছু করতে পারি না। হাড় ডিজেনারেট করছে মানে করছে, হাড়ের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, মানে এক্সারসাইজের পার্সপেক্টিভ থেকে বলছি। মাসেলের উপর আমাদের অনেক কন্ট্রোল আছে। তো ইউজুয়ালি অ্যানাটমি বা স্কেলিটাল সিস্টেমে ফার্স্ট লাইন অফ সাপোর্ট হচ্ছে আপনার বোনস, আপনার স্ট্রাকচারটা, জয়েন্ট। সেকেন্ড লাইন অফ সাপোর্ট আছে কিন্তু হচ্ছে মাসেল। তো আমাদের ডিজেনারেশন যখন হয় তখন জয়েন্ট ডিজেনারেট করে, জয়েন্টের স্টেবিলিটি খারাপ হয়, জয়েন্টের মুভমেন্ট খারাপ হয়। তো তাকে প্রোটেক্ট করছে কিন্তু সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যেটা হচ্ছে মাসেলস। তো আমি যদি মাসেলসের উপর কাজ না করি, তাহলে আমার আর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস কোনোদিনই ভালো হবে না। কিন্তু আপনি যদি বলেন যে একজন সেডেন্টারি ইন্ডিভিজুয়াল, যার থাইরয়েড, প্রেসার, সুগার, হ্যানা ত্যানা অনেক কিছু আছে, সে ন্যূনতম কি করতে পারে? হাঁটু। এরপরে আমি যে প্রশ্নটা করব, ফিজিওথেরাপি সম্পর্কে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষের ধারণাটাই হয়তো ভুল। সেই ফিজিওথেরাপি সম্পর্কে যে মিথ গুলো রয়েছে আমাদের মধ্যে, সেগুলো যদি একটুখানি আমাদের দর্শকদের জানান। ফিজিওথেরাপি তো এটা একটা ভাস্ট জিনিস, বাট প্রথমেই বলে দিই, ফিজিওথেরাপি মানে কিন্তু মাসাজ নয়, যেটা মানে অনেক ডাক্তারদেরও একটা ভুল ধারণা আছে, বা লোকেরা ভাবে যে ফিজিওথেরাপি মানে হচ্ছে মাসাজ করা, আর না হলে ইলেকট্রিক মেশিনের সাহায্যে। হ্যাঁ, সেটা তাও ঠিক, সেটা তার ভ্যালিডিটি আছে, বাট মাসাজ ব্যাপারটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করে দিই যে আপনারা যে মাসাজটা ভাবছেন সেইটা কিন্তু ফিজিওথেরাপিস্টদের মানে স্কিলে আসে না, বা তাদের ইয়ের মধ্যে আসে না, প্র্যাকটিসের মধ্যে আসে না। ওটা ম্যাসিউসরা করে, ওর একটা আলাদা কোর্স হয়, সেই মাসাজ যেটা হয়। আমরা কিন্তু যে মাসাজটা করি সেটা ওর একটা থেরাপিউটিক ব্যাপার আছে,
যেটা স্পোর্টস পপুলেশনের ওপর ম্যাক্সিমামই ইউজ করা হয় বা নর্মাল ক্ষেত্রে এমনি মানুষের ওপরে ইউজ করা হয়। এটা কিন্তু একটা খুব স্পেসিফিক নিড মাসেল টার্গেটেড একটা মাসাজ হয়, যেটাকে আমরা বলি ডিপ ফ্রিকশন মাসাজ বা মায়োফেশিয়াল রিলিজ। তো এইটা একটা মাসেলের প্রবলেমকে কিওর করার জন্য ইউজ করা হয়। এটা কিন্তু ওই মাসাজ নয় যে আপনার পুরো ব্যাক মাসাজ করছে কেউ, সেটা নয়। তো প্রথম এই একটা মিসকনসেপশন লোকের আছে। সেকেন্ড, আমি ফিজিওথেরাপি ব্যাপারটাকে বলি, প্রাইমারিলি আমরা দুটো জিনিসে কাজ করি ফিজিওথেরাপিতে। এক হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, ব্যথা, আর সেকেন্ড হচ্ছে রিহ্যাবিলিটেশন। তো পেইন ম্যানেজমেন্ট মানে আপনার কোন রকম পেইন হচ্ছে, তো সেই পেইনটাকে আমরা ম্যানেজ করছি। যেটা মাসকুলার পেইন হতে পারে, নিউরাল পেইন হতে পারে, নিউরোমাসকুলার পেইন হতে পারে। আর রিহ্যাবিলিটেশন যে ব্যাপারটা, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেট করা হচ্ছে, মানে আপনি যে কন্ডিশনে ছিলেন সেই কন্ডিশনে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কি ক্ষেত্রে ইউজ হতে পারে? নানা রকম ক্ষেত্রে। অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, তার মানে হচ্ছে আপনার ফ্র্যাকচার হলো, আপনার একটা অপারেশন হলো, তো আপনার তো এবার মুভমেন্টের প্রবলেম হবে, তো আপনাকে ফ্র্যাকচার হওয়ার আগে আপনি যে ফাংশন বা যে ইয়েতে ছিলেন, ক্যাপাসিটিতে ছিলেন, সেখানে আপনাকে ফিরিয়ে নেওয়া হলো। এরপর আসে নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, মানে আপনার স্ট্রোক হলো, আপনার ব্রেন রিলেটেড কোনো একটা প্রবলেম হলো, মুভমেন্ট ডিসঅর্ডার হলো, তো সেখানে আপনাকে রিহ্যাবিলিটেট করা হচ্ছে। আপনাকে নতুন করে যে হাঁটা চলা, যে বডি ফাংশনস, মুভমেন্ট, সেইগুলো করানো হচ্ছে। কার্ডিওভাস্কুলার রিহ্যাবিলিটেশন, আপনার কার্ডিয়াক একটা সার্জারি হয়েছে, বাইপাস হয়েছে বা স্টেন্ট বসেছে, হোয়াটএভার, তো এরপর আপনাকে মোবিলাইজ করানো, আপনার যে ওভারঅল মানে হার্ট অ্যান্ড লাংস এর যে হাইজিন বা এয়ার ফ্লো, এই জিনিসগুলোকে রিহ্যাবিলিটেট করানো। পিডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, একটা বাচ্চার সে জন্মানোর পর ডেভেলপমেন্টাল ডিলেজ হচ্ছে বা তার মানে ডেলিভারির সময় হয়তো সে প্রিম্যাচিওর হয়েছে বা একটা কোনো সমস্যা দেখা যাচ্ছে ডেলিভারির সময়, যার জন্য তার হয়তো যত বড় হচ্ছে দেখা যাচ্ছে তার ডেভেলপমেন্টাল ডিলেজ হচ্ছে, সেরিব্রাল পালসি লাইক সিমটমস হচ্ছে, তো তাদেরকে এক্সারসাইজ করিয়ে যতটা নর্মাল ফাংশনে ফেরানো। তো এগুলো হচ্ছে রিহ্যাবিলিটেশন। তো এই দুটো পার্ট নিয়ে কিন্তু ওভারঅল ফিজিওথেরাপিটা দাঁড়িয়ে আছে। স্যার, আরেকটাও খুব আমাদের কমন প্রবলেম, অনেক সময় খুবই কিছু হয়তো পড়ে গেল না, গভীর চোট পেল না, লিগামেন্টের চোট আসলো, আর না হলে অনেকের টেন্ডেন্সি থাকে পেশিতে টান ধরে রাত্রেবেলা বা নির্দিষ্ট কোনো সময়, হঠাৎ করে হয়তো একটুখানি সরতে গিয়ে একটা খ্যাচকা বা পেশিতে টান ধরে গেল। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা হেল্প করে? এটা আমাদের সফট টিস্যু নিয়েই কাজ করবার। তো মাসেল ইজ আ সফট টিস্যু, লিগামেন্ট ইজ আ সফট টিস্যু। তো দেখুন, যদি আপনার লিগামেন্ট ছিঁড়ে গিয়ে থাকে, মাসেল ছিঁড়ে গিয়ে থাকে, তাহলে হয়তো সার্জারি আপনার লাগবে। কিন্তু যদি ছিঁড়ে না গিয়ে থাকে, তো এর আবার গ্রেডিং হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তো কোন গ্রেড অফ দি সিভিয়ারিটিটা হচ্ছে তার উপর। তো ইউজুয়ালি গ্রেড 3, গ্রেড 4 মানে হচ্ছে আপনার ছিঁড়ে গেছে। গ্রেড 2 অবধি আপনার ব্যথা পেয়েছেন, ফুলে আছে জায়গাটা, হ্যাঁ, খুব স্টিফ হয়ে আছে, তো এর কনজারভেটিভ ম্যানেজমেন্ট হবে। তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট প্রাইমারিলি যেটা করতে হবে সেটা হচ্ছে আইস, রেস্ট, এলিভেশন। এই কটা আমাদের খুব বেসিক নিয়ম, যে আপনার এটা মানে হোম অ্যাডভাইস, হোম রেমেডি হিসেবেও শুনে রাখুন, যে কোনো সময় আপনি ঠোকা খেয়েছেন, আপনার পা ফুলে গেছে, আপনার পা মচকে গেছে, পা ফুলে গেছে, ইমিডিয়েট আইস দেবেন। আইস হচ্ছে আপনার ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করবে, সোয়েলিংটাকে কন্ট্রোল করবে। তো আইস দেওয়ার পর আপনাকে ওই জায়গাটাকে একটু ব্যান্ডেজ বেঁধে একটু ইমোবিলাইজ করতে হবে, যাতে ওর মধ্যে মুভমেন্ট না হয়। আর সেকেন্ড হচ্ছে পাটাকে তুলে রাখতে হবে, যাতে আপনার পা না ফোলে। তো এটা হচ্ছে প্রিলিমিনারি ফেজ। এতে কি হবে, এতে আপনার প্লাস যদি ওষুধ খুব ব্যথা হয় তাহলে পেন কিলার, অ্যান্টি ইনফ্লেমেটরি খেলে খেতে পারে। এতে আপনার সোয়েলিংটা কমবে, ওভারঅল স্টিফনেসটা কমবে। কিন্তু এই যে আপনার যে ব্যথাটা আপনি পেয়েছেন এবং কয়েকদিন যে আপনি হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন না, তাতে কিন্তু আপনার মাসেল উইকনেস হয়, মাসেল ইনহিবিশন হয়, মাসেল কাজ করা বন্ধ হয়। এটা একটা বডির প্রোটেক্টিভ মেকানিজম, যে আপনার কোনো জায়গায় ইনজুরি হলে তার সারাউন্ডিং এরিয়াটা শাটডাউন করে যায়। তো এই শাটডাউন করে যাওয়ার ফলে উইকনেস সেটিং করে। ফিজিওথেরাপির যে কিছু ব্যায়াম বা কিছু প্রোটোকলস থাকে, সেগুলোর মাধ্যমে আপনার মাসেলকে আবার অ্যাক্টিভেট করানো হয়, মাসেল স্ট্রেংথটাকে আবার ফিরিয়ে আনানো হয়, যার ফলে এবারে আপনার নর্মাল আপনি ডে টু ডে লাইফে
রিহ্যাবিলিটেট হয়ে ফিরে এলেন, হাঁটা চলা, সিঁড়ি ওঠা নামা, হ্যানা তানা, এগুলো আপনার আবার নর্মাল জায়গায় ফিরে এলেন। তো ডেফিনেটলি স্প্রেন বা স্ট্রেন বলি আমরা। স্ট্রেন মানে হচ্ছে টেন্ডনে টান পড়েছে, মাসেল রিলেটেড। স্প্রেন মানে হচ্ছে লিগামেন্টে টান পড়েছে। তো দুটো স্পোর্টস পপুলেশনে দেখা যায়, নর্মাল ক্ষেত্রেও দেখা যায়। তো ডেফিনেটলি অ্যাজ লং এজ আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি, মানে অস্ত্রোপচার করছি না, সেখানে কিন্তু আউট অ্যান্ড আউট ফিজিওথেরাপিরই রোল। ফিজিওথেরাপিতে তাহলে এই প্রবলেমগুলো মানে কিওর হয়ে যাবে? ডেফিনেটলি। এটা কন্টিনিউ করব। হ্যাঁ, এবার দেখতে হবে যে কার এক্সটেন্ট অফ ইনজুরি কতটা হয়েছে, বা সেই মানুষটা কতটা ইনস্ট্রাকশন মেনে চলতে পারছে কি পারছে না, এর উপর ডিপেন্ড করবে যে রিকভারিটা ফাস্ট হবে কি হবে না। স্যার, এরপরে আরেকটাও খুব কমন সমস্যা আমাদের দর্শকদেরও নিশ্চয়ই রয়েছে, সেটা হচ্ছে ঘাড়ে যন্ত্রণা। ঘাড়ে যন্ত্রণাটা কিন্তু কম বেশি বাড়ির সকলের, বাইরের জগতে যারা কাজ করে প্রত্যেকেরই একটা কম্পালসারি প্রবলেম। সেই প্রবলেম থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, প্রত্যেকেই বেরিয়ে আসবো, একটু যদি আমাদের অ্যাডভাইস। প্রথমত তো ভিটামিন ডিটা আপনাকে চেকে রাখতে হবে। আজকালকার দিনে যেটা হচ্ছে যে সান এক্সপোজার আমরা পাচ্ছি না, আর সান এক্সপোজার মানে কিন্তু ওই 10-12টা রোদটার কোনো ভ্যালু নেই, ইনফ্যাক্ট খারাপ। আপনাকে ওই আর্লি মর্নিং যেটা 6টা-7টার যে রোদটা হয়, সেই রোদটায় যদি আপনি থাকতে পারেন তবেই আপনি ভিটামিন ডি আপনার শরীরে মানে উৎপাদন হবে, আদারওয়াইজ আপনাকে ওষুধ খেতে হবে। তো ভিটামিন ডি একটা বড় কারণ যার জন্য কিন্তু আমাদের ডিজেনারেশন খুব তাড়াতাড়ি হচ্ছে, এবং মাসকুলোস্কেলিটাল ইনজুরি, ব্যথা, এগুলো বারবার হচ্ছে, এবং মানে বাচ্চাদেরও এই জিনিসটা দেখা যাচ্ছে যে তাদের ভিটামিন ডিও খুব খুব কম, মানে ডেঞ্জারাস লেভেলে কম, 5-7 এরকম। তো ভিটামিন ডি এর লেভেলটা ব্লাডে ঠিক রাখবার পর সেকেন্ড আসছে হচ্ছে ওভারঅল আপনাকে আপনার যে পজিশন, পশ্চার, এর ওপর আপনাকে কেয়ারফুল থাকতে হবে। খুব কমন কিছু কিছু মিস্টেক আমি বলে দিই। এই যে আমরা ফোন ঘাঁটি, সাপোজ এই আমার ফোন, আমি ফোনটাকে ম্যাক্সিমাম লোকে কিন্তু এইভাবে ফোন ঘাঁটে। তো এই যে টোটাল স্পাইনটা গোল হয়ে গেল, মাথাটা আমার সামনের দিকে ঝুঁকে গেল, এইটাই কিন্তু একটা মেজর কারণ। আমরা যদি একটু এরকম ভাবে, মানে আমার স্পাইনটাকে স্ট্রেট রেখে আমি যদি এরকম ভাবে করি, তাহলে এটা একটা বেটার। প্লাস হচ্ছে এই যে বাচ্চাদের বললাম যে ঝুঁকে পড়াশোনা করার, এতে আমাদের টেবিল হাইট কতটা হবে, চেয়ার হাইট কতটা হবে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। টেবিল যদি খুব নিচু হয় তাহলে আমাকে বেশি ঝুঁকতে হচ্ছে। হ্যাঁ, এর ক্ষেত্রে আবার পিঠ থেকে সার্ভাইকাল স্পাইন এর ওপর চাপ পড়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যাক সাপোর্ট ইউজ করি না। এই যে চেয়ারটা আমাদের আছে, মানে আপনি কিছু মনে করবেন না, ধরুন আপনার বসাটাই আমি দেখাচ্ছি, আপনাকে ব্যাক সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু আপনি ব্যাক সাপোর্ট ইউজ করছেন না, আপনি এগিয়ে এসে পড়ছেন। তো ম্যাক্সিমাম লোকই কিন্তু এরকম ভাবে কাজ করে। তো এতে হচ্ছে কি যে আমার ব্যাকটা অলওয়েজ এনগেজড হয়ে গেছে, তো ও তো একটা টাইমের পর গিয়ে ফ্যাটিক হবে। বাট ও যখন ফ্যাটিক হবে, স্পাইন ইজ লিঙ্কড, তো লোয়ার ব্যাক যখন ফ্যাটিক হবে আপনার কিন্তু আস্তে আস্তে সার্ভাইকাল জায়গাটা ফ্যাটিক হতে শুরু করবে। তো অলওয়েজ হচ্ছে আমাদের চেয়ারে বসার নিয়মে হচ্ছে আমরা ব্যাকটাকে পেছন দিকে ঠেলে দিয়ে বসবো, ব্যাক সাপোর্ট ইউজ করা। বালিশের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি তোষক বা ম্যাট্রেস যেটা আমরা ইউজ করি সেটাকে একটু ফার্ম হতে হবে। সেটা যদি খুব গদি থাকে তাহলে আগেন আপনার স্পাইনাল কার্ভেচার খারাপ হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি বালিশ যেটা ইউজ করছেন, বালিশটার এই যে বালিশ পাতলা নেব না মোটা নেব, এই নিয়ে মানুষের একটা অনেক কনফিউশন আছে। এটা আমি সিম্পল করে এক্সপ্লেন করে দিচ্ছি। আপনি যখন শোবেন, আপনার ঘাড় আর আপনার এই যে বাকি বডি এর অ্যালাইনমেন্টটা একটা স্ট্রেট লাইন হতে হবে। তো আপনি যদি খুব মোটা বালিশ ইউজ করেন, আপনার ঘাড়টা কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে, তার মানে কি অ্যালাইনমেন্টটা আবার খারাপ হচ্ছে। আর আপনি যদি খুব পাতলা বালিশ ইউজ করেন বা বালিশ একদমই নিচ্ছেন না, আপনার ঘাড় কিন্তু একটু ড্রপ করছে নিচের দিকে, আগেন আপনার অ্যালাইনমেন্ট নিচের দিকে চলে আসছে। তো এই দু ক্ষেত্রেই কিন্তু আপনার ঘাড়ের ওপর স্ট্রেস পড়বে, কেন কি আপনি একটা লং পিরিয়ড অফ টাইম আপনি ওই পজিশনেই রয়েছেন। অনেকে আবার সাইড ফিরে শোন, সাইড ফিরে শুলে কি হচ্ছে, এখানে বালিশ নিতে হবে, না নাহলে তো আমার ঘাড়টা ড্রপ করবে, তাই না? এই যে ঘাড় ড্রপ করছে তার মানে এই সাইডটা আমার স্ট্রেস আসছে, স্ট্রেন আসছে। তো এর অনেক রকম কারণ হয়। তো বালিশ এমন ইউজ করবেন যে আপনার মাথা আর আপনার বডি এটা যেন একটা স্ট্রেট লাইনে থাকে। সিম্পল।
খেলাধুলার ক্ষেত্রে, সেটা যারা প্রফেশনালি খেলাধুলা করে বা বাচ্চারা স্কুলে হয়তো পায়ে চোট পেল, সেখান থেকেও কি ফিজিওথেরাপির গাইডেন্সে পুরো সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে? হ্যাঁ, চোট কিরকম হচ্ছে সেইটা দেখতে হবে। যে ছোটখাটো চোট হলো তাহলে ফিজিওথেরাপির দরকার নেই, মোটামুটি রেস্ট, আইস এগুলো করলেই হয়ে যাবে। বাট ওই যে বললাম, যদি সিভিয়ারিটি খুব বেশি হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটা প্রলং টাইম তাকে রেস্ট নিতে হয়েছে, যে তাতে কি হয়েছে যে তার স্টিফনেস ডেভেলপ করেছে, মাসেল লেন্থ অল্টারেশন হয়ে গেছে, উইকনেস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকে রিহ্যাবিলিটেটিভ এক্সারসাইজ করে তবে ঠিক হতে হবে। সে যদি না করে তাহলে ওটা নিজে নিজে কিন্তু ঠিক হবে না। স্যার বলছে কিছু কিছু অপারেশনের পর কি ফিজিওথেরাপি কন্টিনিউ করা দরকার? অপারেশন তো দেখুন, এবারে ওভারঅল হচ্ছে আপনি যে কোনো অপারেশনই করুন, রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা আবারও আছে। কারণ আপনি যে সার্জন, সে আপনার স্টিচটা করে দিল, তার কাজ শেষ হয়ে গেল, এবারে আপনি রেস্টে আছেন, ওষুধ খাচ্ছেন, তো আপনাকে তো রিকভার করতে হবে, আপনাকে উঠে হাঁটা চলে। সেটা আপনার অ্যাবডোমিনাল সার্জারি হতে পারে কিছু বড় রকমের, বা আপনার ল্যাপারোস্কোপিক কিছু হতে পারে, বা আপনার অর্থোপেডিক কোনো সার্জারি হতে পারে, বা নিউরোর কোনো সার্জারি হতে পারে। যাই হবে, আপনাকে অপারেশন কমপ্লিট হওয়ার পরই তো আর আপনি হেঁটে চলে বেড়াতে পারছেন না, তাহলে আগেন রিহ্যাবিলিটেশনের প্রশ্নটা আসছে। তো সেখানে কিন্তু ডেফিনেটলি ফিজিওর একটা রোল থাকে, এবং এটাকে নেগলেক্ট করলে কি হয় পরবর্তীকালে, মানে আমার ক্ষেত্রেই হয়েছে যে অর্থোপেডিক সার্জারি করা হয়েছে, হয়তো ডাক্তারবাবু কোনো কারণে ফিজিওথেরাপির ওপর অতটা জোর দেননি, বা হয়তো দিয়েছিলেন, পেশেন্ট হয়তো করেনি, তাতে দেখা গেছে যে সার্জারিটাই মানে কমপ্লিটলি ওয়েস্ট, কোনো লাভ কিছু হলো না, যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা থেকেই গেল। স্যার নার্ভ, নিউরো প্রবলেমেও কি ফিজিওথেরাপি সাহায্য করতে পারে? নিউরোর অনেক রকম ব্যাপার আছে। নিউরোর দেখুন, মেইন তো হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেমটা প্রাইমারিলি দু ভাগে ভাগ করা। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমরা ব্রেন আর স্পাইনাল কর্ড বলি, আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা আমাদের স্পাইনাল কর্ড থেকে মানে এক্সট্রিমিটিজ, আমাদের হাত পায়ের দিকে আসছে। তো যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা হয়, তো সেখানে আগে কি কি সমস্যা হতে পারে? মুভমেন্ট রিলেটেড, যে খুব কমন হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোক হলে কি হয় যে আমরা দেখেছি যে একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়, হেমিপ্লিজিয়া বলে। তো এই যে প্যারালাইসিস হয়ে গেছে, তো সেই সাইডটাকে নর্মাল ওয়েতে ফিরিয়ে আনা, এটা থ্রু মেডিকেশন তো চলেই, সেটা তো একটা পার্ট মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে যেটা আপনার রিহ্যাবিলিটেশন। তো এর একটা বড় পার্ট থাকে। সেরকমই নানা রকম বেজাল গ্যাংলিয়া রিলেটেড মুভমেন্ট ডিসঅর্ডার হয়, পার্কিনসন্স একটা ব্যাপার, যেখানে আপনার ডোপামিন লেভেল কমে যায়। তো আপনি বাইরে থেকে ডোপামিন নিচ্ছেন, কিন্তু আপনাকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যায়ামের মধ্যেও থাকতে হয়। আর তাছাড়া আছে পেরিফেরাল প্রবলেমস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রবলেম, যেখানে আপনার কোনো জায়গায় নার্ভ আপনার চিপে গেল, যার জন্য দেখবেন অনেকে প্যারালাইসিস, জাস্ট রিস্ট ড্রপ হলো, কোনো একটা ক্ষেত্রে আপনার রেডিয়াল নার্ভটা কাটা পড়ে গেছে বা চাপ পড়েছে, আপনার রিস্ট ড্রপ হলো, সেখানেও ফিজিওথেরাপি থাকে। ফুড ড্রপ হয়। সো এইগুলোর নানা রকম স্কোপ আছে নিউরো। তো দেখে নিতে হয় যে সেটা কতটা সিভিয়ার বা কি কি টাইপের তার প্রবলেমটা হচ্ছে। নর্মালি যেটা আমাদের এই যে ঘাড় থেকে ব্যথা নামে, হাতে রেডিয়েটিং পেন, এগুলো খুব কমন, এগুলো আমরা ডেইলি বেসিসে দেখি। তো এর মেন কারণ হচ্ছে আপনার নার্ভ চাপা পড়ছে, যার জন্য নার্ভের থ্রু দিয়ে আপনার ব্যথা নামছে। তাহলে কি কারণে চাপা পড়ছে আগে সেইটাকে ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে। যদি সার্জারি লাগে তাহলে সার্জারি, আর যদি দেখা যায় যে না কনজারভেটিভ ওয়েতেও হবে, তাহলে সেটা আগে আপনাকে ফিজিওর হেল্প নিয়ে ঠিক করতে হবে। আইসিইউতে যে সমস্ত পেশেন্ট থাকে, যদি প্রয়োজন পড়ে ফিজিওথেরাপি কি সেখানে কাজ করবে? ডেফিনেটলি আইসিইউতে ফিজিওর একটা বড় রোল আছে। দেখুন, আইসিইউতে বেসিক্যালি পেশেন্টরা ভেন্টিলেটরে থাকে, হ্যাঁ, বা অক্সিজেন মাস্ক, সিপ্যাপ, বাইপ্যাপ নানা রকম ইয়েতে থাকে। তো ওভারঅল তারা বেড রিডেন থাকে। তো এই বেড রিডেন থাকার কারণে তাদের ওভারঅল ব্লাড সার্কুলেশন বা ওভারঅল যে চেস্ট ফ্লুইড, লাং ফ্লুইড, এগুলো ক্লিয়ার হয় না। তো তাতে কি হয় যে আইসিইউতে দেখা যায় যে ম্যাক্সিমাম ডেথস কিন্তু মানে সে ঢুকেছিল একটা
সার্টেন প্রবলেম নিয়ে, কিন্তু আইসিইউ স্টে এর জন্য তার লাং ইনফেকশন হয়ে গেছে এবং লাং ইনফেকশনটার জন্য ফ্যাটাল একখানা ব্যাপার হয়ে গেছে। তো লাং ইনফেকশনটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে যে মানুষটা যে পড়ে আছে বিছানার মধ্যে, তার কোনো নরম চরণ হচ্ছে না, তো তার বডিলি ফ্লুইডস এরও কোনো সার্কুলেশন কিছু হচ্ছে না, সুতরাং তার সিক্রিশন জমবে লাংসে। তো এই সিক্রিশনটা যাতে না জমে, ওভারঅল আপনার কার্ডিওভাস্কুলার হাইজিন ঠিক রাখার জন্য ফিজিওথেরাপি এসেনশিয়াল। সেখানে আমরা নানা রকম ব্রিদিং এক্সারসাইজ করাই, নানা রকম কাফিং এক্সারসাইজের মাধ্যমে স্পুটামটাকে বের করে নিয়ে আসা। প্রবলেম আছে যারা, তারাও ফিজিওথেরাপি তাহলে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। হ্যাঁ, হার্টের কি প্রবলেম আছে সেটা প্রথমে দেখে নিতে হবে। কিছু কিছু হার্ট প্রবলেম এমন থাকে যে সেখানে আমাদের কন্ট্রাইন্ডিকেটেড থাকে, আমাদের সেই পেশেন্টটাকে করা উচিত নয়, কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু হ্যাঁ যদি সেরকম দেখা যায় যে সাপোজ ধরুন বাইপাস সার্জারি হচ্ছে, ডেফিনেটলি তার করতে হবে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা যদি আসে, সেই সমস্যায় ফিজিওথেরাপি কতটা তাদের গাইড করতে পারবে? বাচ্চাদের ক্ষেত্রে তো দেখুন, ইউজুয়ালি যেটা আমরা দেখি পিডিয়াট্রিক গ্রুপ যদি আমি বলি, তাহলে ম্যাক্সিমাম দেখা যায় যে এদের বার্থ ডিফেক্টস কিছু একটা হয়তো হয়েছে, যে প্রিম্যাচিওর বেবি হয়েছে, বা তার ইউজুয়ালি বাচ্চা বেরোনোর পর সে কাঁদে, তো সে যদি না কাঁদে তার মানে তার কাছে কিন্তু অক্সিজেন যাচ্ছে না, এবং ওই যে কিছুটা টাইম তার হয়তো কাঁদতে অনেকটা দেরি হলো, তো ওই যে টাইমটা বাচ্চাটা অক্সিজেন পেলো না, এতে কিন্তু ব্রেন সাফার করলো। হ্যাঁ, তো এর প্রবলেমটা যত বড় হবে তত, তো এক্ষেত্রে দেখা যায় যে গ্রোথ মানে যেটা ডেভেলপমেন্টাল ডিলে বলে, মানে হয় না যে একটা চার্ট থাকে যে বাচ্চা 3 মাস বয়সে এই জিনিসগুলো করবে, 6 মাসে এইগুলো করবে, এটার একটা চার্ট থাকে, তো ওটাকে ডেভেলপমেন্টাল ডিলে মানে ডেভেলপমেন্টাল চার্ট বলে। তা সেটা কগনিটিভ হয়, সেন্সারি হয়, মোটর হয়। তো এই দিক থেকে তারা একটু পিছিয়ে গিয়ে থাকে, তো তাদের ফিজিওথেরাপি তখন করাতে হয়। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্র আবার থাকে মাসকুলার ডিস্ট্রফি, যেরকম একটা জিন যেটা থাকে না, তার ক্ষেত্রে কি হয়, মাসেল গুলো ভালো করে তৈরি হয় না বা জোর পায় না, সেক্ষেত্রে ফিজিওথেরাপি লাগে। এগুলো পিডিয়াট্রিক গ্রুপের কিছু কিছু প্রবলেম। নর্মালি ধরুন এই যে স্কুল যে আপনি ভারী ব্যাগ যে ব্যাপারটা বলছিলেন, ভারী ব্যাগ ফ্যাগ ইউজ করা, ব্যাগ তো প্রথম কথা হচ্ছে যে ব্যাগ পড়ার যে পজিশনটা সেটাই ভুল থাকে বাচ্চাদের। তো এটা বলে দিই, বাবা মারা যদি আপনারা দেখছেন, তো একটা স্কুল ব্যাগ কিরকম ভাবে পড়তে হয়, আপনি স্কুল ব্যাগটাকে এখানে দেখবেন স্ট্র্যাপের টানার দড়ি থাকে, স্ট্র্যাপটাকে একদম ছোট করতে হবে যাতে স্কুল ব্যাগটা আমার পিঠের দিকে যায়। স্কুল ব্যাগ যদি লুজ থাকে তাহলে স্কুল ব্যাগটা ড্রপ করে চলে আসে হচ্ছে কোমরের দিকে, এবং যত ওটা কোমরের দিকে যায় স্কুল ব্যাগের ভারে ওভারঅল পিঠটাকে পেছন দিকে টানতে থাকে, এবং পেছন দিকে টানার ফলে বাচ্চাটাকে ওভারওয়ার্ক করতে হয় সামনের দিকে ব্যালেন্সটাকে রাখবার জন্য। এর ক্ষেত্রে কি হয়, তার টোটাল স্পাইনের ওপর চাপ পড়তে শুরু করে। তো আপনি যদি স্কুল ব্যাগটাকে তুলে দেন পিঠের দিকে, তাহলে কিন্তু স্পাইনের ওপর লোডটা পড়ে না। তো এই ছোট ছোট জিনিসগুলো, কারণ আমি তো বলতে পারি না যে স্কুল ব্যাগ আপনি দেবেন না বাচ্চাদের, কিছু কিছু বিষয় বাবা মারও সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে, স্কুল ব্যাগটা হালকা হলে ভালো হয়। এরপরে যে প্রশ্নটা যেটা জানা খুবই দরকার এবং ভুল ধারণা আমাদের মধ্যে গেঁথেই রয়েছে, সেটা হচ্ছে ফিজিওথেরাপিতে কিছু সমস্যা আসতে পারে। ফিজিওথেরাপিতে সমস্যা বলতে এবার বলি যে যদি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হয় তাহলে সমস্যা আসার কথা, কিন্তু বাস্তবটা একটু আলাদা। পশ্চিমবঙ্গে তো আলাদাই, বাইরে অতটাও নয়, আর এই মফস্বলের দিকে তো আরোই আনকোয়ালিফাইড লোক বা কোয়াক্স বলি আমরা তাদেরকে, এদের থেকে একটু সাবধান থাকবেন। আপনি যে ফিজিওথেরাপি করাবেন পজিটিভলি আপনি দেখবেন যে ওনার ডিগ্রিটা কি আছে। ওনাকে মিনিমাম বিপিটি হতে হবে, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। এমপিটি হলে তো খুবই ভালো, এমপিটি হচ্ছে মাস্টার অফ ফিজিওথেরাপি, এর ওপরে পিএইচডিও হয়। কিন্তু কোয়াক্সরা কি হয়, কোয়াক্সদের ব্যাপারটা হচ্ছে যে এরা কোনো এক অর্থোপেডিশিয়ানের সাথে বহু বছর ধরে ওঠা বসা করে বেসিক কিছু কিছু জিনিস এরা জেনেছে এবং সেইগুলোর নলেজে এরা কিছু করছে। এদের কাছে যদি আপনি যান তাহলে ফিজিওথেরাপি থেকে আপনার একটা কিছু সমস্যা হতে পারে, কারণ এরা কি করছে আমরা জানি না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ
ফিজিওথেরাপিতে সাইড এফেক্ট বলতে যেটা আমরা ওষুধে যে সাইড এফেক্ট পাই অ্যালোপ্যাথিক ড্রাগস, এটা তো ডিনাই করার কিছু নেই, সবাই জানে, কম বেশি আমাদের সবাই জানি যে আমি একটা অ্যান্টাসিড খেলাম, প্যারাসিটামল যাই খেলাম আমার একটা সাইড এফেক্ট থাকবে কম বেশি যাই হোক। তো ফিজিওথেরাপিতে আমরা কিন্তু ওই সাইড এফেক্টের কোনো ব্যাপার থাকে না, সেটা আপনি ইলেকট্রোথেরাপি বলুন বা এক্সারসাইজ থেরাপি বলুন। ইলেকট্রোথেরাপি যেটা আপনি বলছিলেন যে ইলেকট্রিক্যাল কারেন্টস এর মাধ্যমে, তো হ্যাঁ ইলেকট্রিক্যাল কারেন্টস এর মাধ্যমে আমাদের একটা সেগমেন্ট আছে যেখানে আমরা ইলেকট্রিক্যাল কারেন্টস এর মাধ্যমে থেরাপিউটিক বেনিফিটস বডিকে দিই। আমাদের যে বডির ভেতরে যে সিস্টেম কাজ করে না ফিজিওলজি, এই টোটালটা কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে কাজ করে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, এর উপরেই কিন্তু ফিজিওলজিটা দাঁড়িয়ে আছে। তো আমরা সেটাই এক্সটার্নালি ইলেকট্রিসিটির মাধ্যমে কিছু কিছু বেনিফিটস আমরা পাই, যেরকম পেন মডিফিকেশন করতে পারি, মাসেল স্টিমুলেট করতে পারি, বাইরে থেকে একটা প্যারালাইজড মাসেল সে কাজ করছে না, তাকে বাইরে থেকে স্টিমুলেশন করা হলো, সে তখন কাজ করলো। আর তাছাড়া আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ানো, স্টিফনেস কমানো, এগুলো হয়। আর একটা বড় পার্ট হচ্ছে এক্সারসাইজ থেরাপি। এক্সারসাইজ থেরাপি মানে ব্যায়াম, তো ব্যায়ামের মাধ্যমে আমাদেরকে একটা মানুষকে ঠিক করা, এই একটা বড় পার্ট। আর এক হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্টস এর মাধ্যমে আমরা কিছু বেনিফিশিয়াল থেরাপিউটিক এফেক্টস করি। তো এই দুটোর উপরেই আপনার ওভারঅল ফিজিওথেরাপিটা দাঁড়িয়ে আছে। আরেকটা প্রশ্ন ছিল ডাক্তারবাবু আপনার কাছে, এই সমস্যাটাও আমাদের খুব কমন, সেটা হচ্ছে আমাদের একটা ধারণা রয়েছে ভেঙে গেল বা মচকে গেল যেটা অপারেশন হচ্ছে সেটা কিওর হয়ে যাবে, বা হয়তো আমরা চোট পেলাম, সেই চোটটার হয়তো ট্রিটমেন্টও হলো, বহুদিন পরে কিন্তু আবার সেই চোটটা আমাদের যন্ত্রণা বা ব্যথা দেওয়াচ্ছে। তো এখান থেকে কি ফিজিওথেরাপি আমাদের একটা কি বলবো একটা স্থায়ী একটা সমাধান দিতে পারে? এটা খুব ভালো আপনি প্রশ্ন করলেন। এটা বলি, প্রথমত তো ভাবতে হবে ওটা ফিরে এলো কেন। আমার যদি ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে ওটা ফিরে এলো কেন। সাপোজ ধরুন আমি লিগামেন্টের চোটের কথাই বলছি, লিগামেন্টের চোট পেয়েছেন, তো এবার আপনি লিগামেন্টের চোট পেয়েছেন, আপনাকে একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো, আপনি কিছু পেন কিলার খেলেন, আপনি আইসিং করলেন, পাটাকে উপরে তুলে রাখলেন, ওভারঅল আপনার এবারে স্টিফনেসটা কমে গেল, ব্যথা কমে গেল, সোয়েলিং কমে গেল, আপনি হাঁটা চলা শুরু করলেন। এবার আপনি অ্যাপারেন্টলি ভাবছেন যে আপনি ঠিক হয়ে গেছেন, না আপনি ঠিক হননি, প্রবলেম আসে, ঠিক হননি, একটা ভয় আসে, মনে হয় পড়ে যাব একটা ভয়। এই যে আমি বলি, যদি আপনি ঠিক হয়ে গিয়েই থাকেন তাহলে তো প্রবলেমটা ফিরে আসার কথা নেই, তার মানে আপনি ঠিক হননি। যদি ফিরে আসে তাহলে নিশ্চয়ই কোথাও একটা, তাহলে কোথায় ভুলটা হয়েছে? ভুলটা এখানেই হয়েছে যে আপনি নর্মালি হাঁটাচলা করছে মানে যে আপনি ফিট হয়ে গেলেন তা কিন্তু নয়, আপনার মাসেল কিন্তু উইকই আছে। আচ্ছা, যদি মচকে যাওয়ার কোনো প্রবলেম থাকে, যেটা অ্যাঙ্কেলে খুব বেশি হয়, গোড়ালি মচকে যাওয়া, প্রোপ্রিওসেপশন বলে একটা জিনিস হয় আমাদের। প্রোপ্রিওসেপশন বলে যে আমাদের জয়েন্টটা যে ফিডব্যাক সিস্টেম, যে আমি হার্ড সারফেসে দাঁড়িয়েছি না ওয়েট সারফেসে দাঁড়িয়েছি না নরম সারফেসে দাঁড়িয়েছি, এই যে ফিলিংটা, এই যে ফিডব্যাক সিস্টেমটা যায়, এটা কিন্তু প্রোপ্রিওসেপশন। হ্যাঁ, তো জয়েন্টটা আমার ভাঁজ আছে না খোলা আছে না বেঁকানো আছে, এটা কিন্তু চোখ বন্ধ করে আপনি বুঝতে পারেন, তাই না? আপনাকে যদি আঙুলটাকে চোখ বন্ধ করে আঙুলটাকে ভাঁজ করে দেওয়া হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন আঙুলটা ভাঁজ আছে। তো এই যে ফিডব্যাক সিস্টেমটা, এটাকে প্রোপ্রিওসেপশন বলে। তো এই ইনজুরির কারণে কিন্তু এই প্রোপ্রিওসেপশনটা খারাপ হয়ে যায়, যেটা আপনার নর্মাল হাঁটা চলায় বুঝবে না, কিন্তু আপনি যখনই একটা স্ট্রেসফুল কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন চোট আবার হয়ে গেল। তো তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওইটাকে স্ট্রেংথেনিং করে একটু বেটার জায়গায় নিয়ে যেতে হবে। তো সেইটার জন্য আপনার কিন্তু ব্যায়াম বা ফিজিওথেরাপি যেটা, সেটা খুবই প্রয়োজন। ফিজিওথেরাপির গাইডেন্সে এই বিষয়টা ফিরে আসবে না, সেরকম আমরা আশা করতে পারি, সেরকম গাইডেন্স ফলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা রয়েছি সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ফিজিওফিটের ফাউন্ডার ডাক্তার অনিশ মজুমদার। আমাদের অনেক উপকার হলো এবং আমাদের প্রত্যেক দিনের যে সমস্যা আছে তার সমাধানের পথও আমরা পেয়ে গেলাম সঙ্গে ডাক্তারবাবুর অনুষ্ঠান থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে ফিরবো আপনাদেরই সমস্যার কথা ভেবে আবারও সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। নমস্কার।